সুপ্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 16 সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা হবে আমাদের বলা যায় বেসিক পর্বের জন্য একদম লাস্ট ক্লাস। এরপরে আমরা সিকিউ শুরু করব। সো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15টা মতো লেকচার কভার করেছি। প্রিভিয়াস লেকচারটা অবশ্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা সবকিছু কনভার্সন, সব রিঅ্যাকশনের কনভার্সন ম্যাপ দেখিয়েছি তোমাদেরকে। সো আজকের লেকচারটা হবে বেসিকের জন্য একদম লাস্ট ক্লাস। আজকে টপিক হচ্ছে পলিমার ও প্লাস্টিক। হ্যাঁ, এরপরের লেকচার থেকে আমরা ইনশাআল্লাহ সব সিকিউ সলভ করা শুরু করবো আর কি। হ্যাঁ, সো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। আচ্ছা দেখো, আমরা পলিমার বলতে অনেকগুলো অণু নিয়ে যেটা হয় আর কি। হ্যাঁ, তো পলিমার বলতে সাধারণত আমরা পলিমার বুঝতে গেলে আমাদেরকে মনোমার বুঝতে হবে। তো ইম্পর্টেন্ট একটা বিষয় বলে তোমাদেরকে আমি, যেমন মনে করো ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিন। এটা সবাই চিনো, ইথিন। তো ইথিন এটা হচ্ছে এক অণু। তো যেহেতু এক অণু, এটা হচ্ছে মনোমার। কি মনোমার? যখন অনেকগুলো মিলে এরকম কি করবে, হ্যাঁ, অনেকগুলো ইথিলিন ইথিনের একটা নাম আছে ইথিলিন। অনেকগুলো ইথিন যখন তৈরি করে একদম অণুর গুচ্ছ গঠন করবে, তখন তাদেরকে আমরা বলবো পলিমার। একটা অণু হলে মনোমার, অনেকগুলো হলে কি পলিমার। দুইটা হলে যেমন ডাইমার, তিনটা হলে ট্রাইমার, হ্যাঁ টেট্রামার, এভাবে করে অনেকগুলো অণু মিলে হলো কি পলিমার। সো এই পলিমার বিষয়টা, আমরা এই পলিমারটা দুই ধরনের পলিমার নিয়ে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল একটা হচ্ছে কি প্রাকৃতিক পলিমার, আর গুলো হচ্ছে কি কৃত্রিম পলিমার। সো আমরা যদি এই পলিমার নিয়ে কথা বলি, পলিমার মানে অনেকগুলো, একটা অণু হলে সেটা হচ্ছে মনোমার, আর অনেকগুলো অণু হলে কি পলিমার হয়। আচ্ছা দেখো, তাহলে পলিমারের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি আমাদের কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার, আর এক ধরনের পলিমার হচ্ছে কি আমাদের সেটা হলো কি প্রাকৃতিক পলিমার। সো প্রাকৃতিক পলিমারের ব্যাপারটা যদি বলি, যেমন আমরা এই স্টার্চ, তোমাদেরকে আমি যদি বলি স্টার্চ বলো, বা তোমরা যদি বলো সেলুলোস বলো, ঠিক আছে, সেলুলোস, এই স্টার্চ সেলুলোস এগুলো হচ্ছে বেসিক্যালি গ্লুকোজের পলিমার। গ্লুকোজ, আমরা গ্লুকোজ বলতে C6H12O6, এটার নাম হচ্ছে গ্লুকোজ। সো মনে রাখবা, স্টার্চ বলো সেলুলোজ বলো, এগুলোর মূল গাঠনিক উপাদান হচ্ছে গ্লুকোজ। তো তোমরা এইচএসসি লেভেলে গেলে একটা বিষয় পাবো, গ্লাইকোসাইডিক বন্ড বলে একটা বিষয় আছে। অনেকগুলো গ্লুকোজ অণু গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে কি তৈরি করে, হ্যাঁ, এই স্টার্চ সেলুলোজ এগুলো তৈরি করে। তারপর আরো অনেক কিছু আছে, যেমন তোমাদেরকে আমি যদি বলি, যেমন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার হলো মূলত বেসিক্যালি প্রোটিন। আমরা প্রোটিন বা আমিষ যেটা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি হয়, কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আবার যেমন রাবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলা যায় পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ বা বৃক্ষ হলো রাবার, কারণ রাবার ছাড়া এই আধুনিক সভ্যতা প্রায় অনেকাংশে অচল বলা যায়। সো রাবারটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক পলিমার আর কি। হ্যাঁ, সো আমাদের দেশে তো অনেক জায়গায় রাবার উৎপাদন করা হয়, যেমন কক্সবাজার, চট্টগ্রামে, তারপর মনে করো যে সিলেটে, হবিগঞ্জে, রাইট, অনেক জায়গায় আমরা কি করি, এই রাবারের উৎপাদন করা হয় প্রাকৃতিকভাবে, একদম বনায়ন করার মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে কি বেসিক্যালি, আমার আবার বলো, স্টার্চ সেলুলোজ, এগুলো হচ্ছে কি গ্লুকোজের পলিমার। হ্যাঁ, অনেকগুলো গ্লুকোজ মিলে এই পলিমারগুলো তৈরি করে। এবং তোমরা এইচএসসিতে গেলে কার্বোহাইড্রেট নামক একটা চ্যাপ্টার আছে উদ্ভিদ বিজ্ঞানে, ওইখানে তোমরা এই স্টার্চ সেলুলোজ এগুলোর গাঠনিক উপাদানগুলো, এই যে কি গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে কীভাবে তৈরি করে, এই বিষয়টা তোমরা জানবা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। আসলে এটা যদি দেখাতে চাই, এটা নিয়ে একটা ক্লাস করা লাগবে, কারণ গ্লুকোজের কি আছে, রিং স্ট্রাকচার আছে, এমিল ফিশারের, এগুলো তোমরা এই যে এইচএসসিতে গেলে পাবা। আমরা এখানে জাস্ট প্রাকৃতিক পলিমার বলতে কোনগুলোকে বুঝি, তাহলে আমাদের স্টার্চ সেলুলোজ এগুলোর গাঠনিক উপাদান হচ্ছে কি গ্লুকোজ। যেমন প্রোটিনের গাঠনিক উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর যারা রাবার তো আছে প্রাকৃতিক পলিমার। এখন আমরা কৃত্রিম পলিমার বলতে অনেকগুলো কৃত্রিম পলিমার আছে তোমাদের বইয়ে, অনেকগুলো কৃত্রিম পলিমার। একটা হচ্ছে যেমন আমরা বলি পলিথিন, একটা হচ্ছে পলিথিন,
আর একটা হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন, পলিপ্রোপিন। আর আরেকটা আছে সেটা হচ্ছে কি পলিথিন, পলিপ্রোপিন, আর একটা হচ্ছে পিবিসি। তো এগুলো হচ্ছে সংযোজন পলিমার বলা হয়, সংযোজন পলিমার, সংযোজন পলিমার। অনেকগুলো মনোমার মিলে এটা তৈরি করে, এটা এগুলোকে বলে সংযোজন পলিমার বা জুতো পলিমার, জুতো পলিমার, জুতো পলিমার বলে। আর আরেকটা পলিমার তোমাদের আছে সেটা হচ্ছে কি নাইলন 6:6, নাইলন, নাইলন 6:6, নাইলন 6:6, এটা হচ্ছে ঘনীভবন পলিমার বলা হয়, ঘনীভবন পলিমার। হ্যাঁ, ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার হচ্ছে কি নাইলন 6:6। অর্থাৎ এটাকে আমরা বলি আসলে এই কৃত্রিম পলিমারের আমরা যেটা বলি সেটা হচ্ছে পলিমারের যে বিষয়টা, মূল বিষয় আমি তোমাকে যদি বলি পলিমার, পলিমারের যে বিষয়টা, পলিমার কৃত্রিমও হইতে পারে, প্রাকৃতিকও হইতে পারে, রাইট? আচ্ছা, প্রাকৃতিকের কথা আমি যাচ্ছি না। এখন এই কৃত্রিম যে বিষয়টা সেটা এটা হচ্ছে অবশ্য উৎসের ভিত্তিতে, আমরা উৎসের ভিত্তিতে এটা প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুইটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে কি উৎসের ভিত্তিতে, আমি যদি বলি উৎসের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে সেটা কি হইতে পারে, কৃত্রিমও হইতে পারে, প্রাকৃতিকও হইতে পারে, ঠিক আছে? আর আমরা এই যে এই দুইটা জিনিস ভাগ করলাম কৃত্রিম পলিমারের, আবার এই কৃত্রিম পলিমারের যে দুইটা অংশ ভাগ করলাম এগুলো হচ্ছে গঠনের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে। আচ্ছা, আমরা প্রথমে জুতো পলিমার, এই তিনটা পলিমার নিয়ে কথা বলি। পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, এগুলো হচ্ছে সংযোজন পলিমার বা জুতো পলিমার। আর এগুলো হলো ঘনীভবন পলিমার, কারণ এই ধরনের বিষয়গুলোতে পানি অপসারিত হয়, ঠিক আছে? বিভিন্ন ছোট ছোট অণু অপসারিত হয়, সেটা আমরা দেখব। আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে দেখি এই তিনটাকে সংযোজন পলিমার বলা হয় কেন। আমরা প্রথমে এই পলিথিন নিয়ে কথা বলি, পলিথিনটা খুবই ইম্পর্টেন্ট। সো পলিথিনের ক্ষেত্রে অনেকগুলো ইথিন মিলে কি হয়, পলিথিন তৈরি হয়। আমরা এরকম অনেকগুলো ইথিন মিলে পলিথিন তৈরি হয়। সো এখানে আমাদের প্রেশার লাগবে 100,000 অ্যাটমসফিয়ার, 200 ডিগ্রি সেলসিয়াস। তারপর হলো কি সামান্য সামান্য অক্সিজেন লাগবে, তাহলে কি তৈরি করে, পলিথিন তৈরি করে। তো পলিথিন কীভাবে তৈরি করে সেটা হচ্ছে এরকম, দেখো ডাবল বন্ডটা ভেঙে থাকে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এইদিকে লাস্টে এন লিখে। এখন এই এন লেখার ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার না, সেটা আমি বলি। যেমন 2H, 3H এভাবে লিখতে পারবা। অনেকগুলো, একটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন পরমাণু, তিনটা হাইড্রোজেন পরমাণু। যখন আমরা এরা অনুগঠন করবে তখন হচ্ছে এরকম হবে, H2 হবে, মানে এই টুটা এইদিকে চলে আসবে, একটু নিচে চলে আসবে। যেমন এখানে এন সংখ্যক পলিমার যখন হবে এনটা একটু নিচে আসবে, এরকম। আচ্ছা, তাহলে এই পলিথিন, আমরা পলিথিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পলিমার, কৃত্রিম পলিমার, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করি বলা যায়। যেমন তুমি বলো শপিং ব্যাগ বলো আর কি, হ্যাঁ, প্লাস্টিক শিট, সব জায়গায় এটার ব্যবহার আছে। দুইটা গুরুত্বপূর্ণ আসে, সেটা হচ্ছে শপিং ব্যাগ, শপিং ব্যাগ, আর হচ্ছে প্লাস্টিক শিট, প্লাস্টিক শিট। এই দুই ক্ষেত্রে এটার ব্যবহার খুব বেশি, ঠিক আছে? এটার ব্যবহার নাই কোথায় সেটাই বলো, সব জায়গায় পলিথিন নিয়ে বিরক্ত মানুষ। তবে এটা কিন্তু ইনগ্রেডিবল, এই তোমার কি বায়োডিগ্রেডেবল নয়, এটা পরিবেশে অনেক দিন থেকে যাবে, এটা পরিবেশ দূষণ ঘটাবে। আচ্ছা, এটা হচ্ছে কি পলিথিনের বিষয়, তাহলে এটা হচ্ছে মনোমার, আর এটা হলো পলিমার, ঠিক আছে? পলিমার, এটার নাম কি ইথিন বা ইথিলিন, ঠিক আছে? ইথিন বা ইথিলিন। আর এটার নাম হচ্ছে পলিথিন, পলিথিন, ঠিক আছে? তাহলে আমরা সংযোজন পলিমার বলতে তিনটা বুঝি, আমরা একটা অলরেডি কভার করে দিলাম, এখন ইথিন বা ইথিলিন। আচ্ছা, এখন যাব আমরা পলিপ্রোপিন, পলিপ্রোপিন। তোমরা বুঝতেই পারছো পলিপ্রোপিন বলতে প্রোপিনের পলিমার হবে। তো আমি এন সংখ্যক, দেখো CH2 ডাবল বন্ড, CH বন্ড, CH3। আচ্ছা, এটা 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 কি, এটা হচ্ছে বেসিক্যালি প্রোপিন, রাইট? এন সংখ্যক প্রোপিন, তাহলে এটা হচ্ছে প্রোপিন মনোমার। অনেকগুলো পলিথিন প্রোপিন মিলে হবে পলিপ্রোপিন। সো এখানে 140 ডিগ্রি সেলসিয়াস লাগবে, 140 অ্যাটমসফিয়ার লাগবে, ATM, 120 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে প্রভাবক হিসেবে হবে দেখো টাইটানিয়াম অক্সাইড, টাইটানিয়াম ক্লোরাইড হবে এখানে, টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে। আচ্ছা, তাহলে বলো এখানে আমাদের এখান থেকে এন সংখ্যক মিলে আমাদের কী হবে, পলিমার তৈরি করবে। পলিমার লিখে এইভাবে
ডাবল বন্ডটা ভেঙে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH3 বন্ড হাত খালি থাকবে, অ্যান্ড সঙ্গে বন্ড, রাইট। আচ্ছা, তো এটার নাম হচ্ছে প্রোপিন, তাহলে এটার নাম হবে পলিপ্রোপিন। পলিপ্রোপিন, তো পলিপ্রোপিনটা পলিথিনের চেয়ে একটু শক্ত হবে। তো এটা কোথায় ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি 5 ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, দড়ি আর একটা হচ্ছে কার্পেট, এই তিনটে জায়গায় এটা ব্যবহার খুবই বেশি হয়। আচ্ছা, দেন আমরা এখন যাব আর একটা, এগুলো হচ্ছে জুতো পলিমার, রাইট। আর একটা আছে, সেটা হচ্ছে কি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তো পিভিসি ভিনাইল ক্লোরাইড যদি বলো, যেমন মনে করো ইথিন, এটা হচ্ছে ইথিন, রাইট। ইথিন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় এরকম CH2 বন্ড CH, এরকম একটা হাত যদি কালি হয়, এটা নাম হচ্ছে কি ভিনাইল মূলক। বুঝো ভিনাইল কথাটা কোথা এসেছে? অবশ্যই এটা একটু ব্যতিক্রমী ধরনের, যেমন এটা হচ্ছে মিথেন, তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটার নাম হচ্ছে মিথাইল মূলক। তো এখন মিথাইল মূলক সেটা না হয় বুঝলাম, কিন্তু দেখো এটার নাম হচ্ছে ইথিন, তাহলে এটা ইথিন মূলক হওয়ার কথা ছিল না, এটাকে বলা হয় বিনাইল মূলক বলা হয়, বিনাইল মূলক। তো এখানে আমরা বিনাইল মূলক, আমরা যদি এরকম একটা জিনিস নিই, এরকম CH2 ডাবল বন্ড CH, একটা হাত কালি, সে জায়গায় যদি একটা ক্লোরিন থাকে, এটাকে বলা হয় বিনাইল ক্লোরাইড। তাহলে বলো পিভিসিটা কেমনে গঠিত হবে? পিভিসিটা হচ্ছে কি অনেকগুলো বিনাইল ক্লোরাইড মিলে আমাদের পিভিসি তৈরি করবে, যেমন N সংখ্যক CH2 ডাবল বন্ড CHCl। আচ্ছা, এটার নাম হচ্ছে বিনাইল ক্লোরাইড, মনোমার এটা বিনাইল ক্লোরাইড, অনেকগুলো বিনাইল ক্লোরাইড মিলে এটা তৈরি করবে। সো এখানে আমাদের উচ্চ তাপমাত্রা, আর এখানে আমাদের যেটা লাগবে, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রভাবক হিসেবে জৈব পারক্সাইড। এই জৈব পারক্সাইড যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কি পাই? এটার পলিমার পাই। পলিমার লেখা খুব বেশি, ডাবল বন্ড ভেঙে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে, রাইট। CaCl হাত দিতে হবে এটা, তাহলে এটার নাম হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কয়েকটা জায়গায় ব্যবহার করা হয়, যেমন পানির পাইপ তৈরিতে এবং তোমার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ তৈরিতে, পানির পাইপ তৈরিতে, তারপর হলো বিদ্যুৎ অপরিবাহী আমরা বিভিন্ন রকম পদার্থ তৈরিতে এটা কি করা হয়? ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। সো এই তিনটা হচ্ছে কি সংযোজন পলিমার বা জুতো পলিমার, অনেকগুলো মিলে কি হবে? মনোমার মিলে কি হবে? পলিমার তৈরি হবে। আর ঘনীভবন পলিমার হলে আমরা একটা ঘনীভবন পলিমার দেখাই। ঘনীভবন পলিমার হচ্ছে আমাদের নাইলন 6:6, এটা হচ্ছে ঘনীভবন পলিমার, আমরা এটা দেখাই। এটার নাম হচ্ছে নাইলন 6:6। নাইলন এটা কোম্পানির নাম। 6:6 কেন বলে সেটা একটু খেয়াল করো। আচ্ছা, যেমন আমরা এডিপিকে সিট যদি বলি, এরকম N সংখ্যক, দেখো আমরা এডিপিকে সিটটা কীভাবে লিখে, দেখো এরকম ভাবে লিখে, ওকে, CH মিথিলিন টেট্রামিথিলিন CH2 CWH, এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। খেয়াল করো, এডিপিক অ্যাসিড। এখানে মিথিলিন মূলক, এই জিনিসটার নাম হচ্ছে মিথিলিন মূলক, এটা একটা ফ্যাক্টর আসলে, মিথিলিন মূলক। এই মিথিলিন মূলক এখানে কয়টা আছে? 4টা আছে, কার্বন সংখ্যা আছে 6টা। খেয়াল করো, এখানে টোটাল কার্বন আছে, এখানে 4টা, এখানে 2টা, 6টা। এই যৌগের নাম হচ্ছে এডিপিক অ্যাসিড, N সংখ্যক এডিপিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা এরপরে লিখবো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন NH2। আমরা এই মিথিলিন মূলক এখানে টোটাল 6টা হবে, ওকে, NH2। এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। সো হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এটা আমরা উত্তপ্ত করব, রাইট। এখানে প্রভাবক হিসেবে টাইটানিয়াম অক্সাইড, ওকে।
এখন থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা কিভাবে কি হবে দেখো, টাইটানিয়াম অক্সাইড এখানে প্রভাবক হিসেবে এসছে। দেখি আমরা এখান থেকে যৌগটা কিভাবে পাওয়া যায়। এখানে পানি অপসারিত হয়, সেটা হচ্ছে এরকম যে দেখো এখান থেকে আমি এখানে একটু রেড পেন দিয়ে লিখতেছি। এখান থেকে একটা ওয়েস্ট চলে যাবে, এখান থেকে একটা ওয়েস্ট চলে যাবে, এখান থেকে ওয়েস্ট চলে যাবে, আর এখান থেকে একটা এইচ চলে যাবে, তাহলে এক মোল পানি হয়ে যাবে। সিমিলার ওয়েতে এখান থেকে একটা ওয়েস্ট চলে যাবে, এখান থেকে একটা এইচ চলে যাবে, এইচ চলে যাবে, এইচ চলে যাবে। তাহলে আমরা যদি দেখি এটা কীভাবে হয়, সেটা হচ্ছে এরকম। এখান থেকে যদি চলে যাবে, ওয়েস্ট চলে একটা হাত কালে সৃষ্টি হবে, সিইউ এরকম। বাকিটা আমরা লিখে ফেলি CH2 হোল 4। এখান থেকে আমরা সিইউ, এখান থেকে ওয়েস্ট চলে যাবে, আর এখান থেকে কী হবে, অবশ্যই এখানে এন সংখ্যক, এখানেও একটা এন থাকবে, প্লাস লিখে এন থাকবে। আচ্ছা, তাহলে বলো এখান থেকে আমাদের যেহেতু ওয়েস্ট চলে যাবে, এখান থেকে এইচ চলে যাবে, তাহলে এটা হবে NH, CH2 হোল 6 NH, হাত খালি রাখো, N প্লাস 2N H2, N 2N সংখ্যক পানি অণু চলে যাবে যেদিকে, এদিকে N এদিকে N, ঠিক আছে। এখন 2N আর পানি চলে যায় আর কি। হ্যাঁ, তো পানি চলে যায়, এটাকে আমরা এই জন্য এটাকে আমরা ঘনীভবন বিক্রিয়া বলি। ঘনীভবন বিক্রিয়া হলো ছোটো ছোটো অণু অপসারিত হবে, আর সংযোজনের ক্ষেত্রে কোনো অপসারিত হবে না, এই জন্য এটার নাম হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। তো এটার নাম হচ্ছে নাইলন 6:6। এটা এগুলো হচ্ছে মনোমার, এই মনোমার, এটাও মনোমার, এটাও মনোমার, রাইট, মনোমার, কিন্তু এটা একটা পলিমার এবং এটার নাম হচ্ছে নাইলন 6:6। তো 6:6 কেন? 6:6 এই জন্য যে দেখো এখানে আমাদের এই পার্টটা করতে, আমি যদি ঠিক এটা মাঝখান বরাবর চিন্তা করি, এরকমভাবে মাঝখান বরাবর চিন্তা করি, দেখো এই অংশটা এখান থেকে এসেছে, এই অংশ এখান থেকে এসেছে, একদম ইজি। সেটা হচ্ছে এখান থেকে ওয়েস্ট চলে যাবে, আর এখান থেকে একটা এইচ চলে যাবে, তাহলে এই যে কানেক্ট হয়ে গেল। আর তাহলে আবার এই আমাদের বিষয়টা এখান থেকে ওয়েস্ট চলে যাবে, এখান থেকে ওয়েস্ট চলে যাবে, তাহলে এখান থেকে এইচ চলে যাবে, এখান থেকে এইচ চলে যাবে, তাহলে এই এইচ OH মিলে পানি, এই OH এইচ মিলে পানি, দুই অণু পানি। এই জন্য আমরা 2 পানি N সংখ্যক, সেই জন্য লিখি আমরা 2N, জোড় সংখ্যক বিষয়টা আমরা ব্যবহার করে ব্যাখ্যা করি। তাহলে নাইলন 6:6 কেন? কারণ এই পার্টের মধ্যে এখানেও কার্বন 6টা, এখানেও কার্বন কয়টা? 6টা। সো সেই জন্য আমরা বেসিক্যালি এটাকে নাইলন 6:6 বলা হয়। নাইলন এটা কোম্পানির নাম, 6:6 এই জন্য এটা স্ট্রাকচার অনুসারে নামটা এসেছে। এবং এটা আমরা বলি যে কৃত্রিম কাপড়, যেটা আমরা বলি, এটা ব্যবহার অনেক ব্যবহার আছে। কৃত্রিম কাপড় তৈরিতে ব্যবহার করা হয়, দড়ি তৈরিতে এটা ব্যবহার করা হয়, এবং দাঁতের ব্রাশ, দাঁতের ব্রাশ ইউজ করি, সেটা হচ্ছে বেসিক্যালি নাইলন 6:6 থেকে আসে। সো তাহলে আমরা পলিমারের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে কাজের ভিত্তিতে পলিমার হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। কাজের ভিত্তিতে হচ্ছে কি গঠনের ভিত্তিতে যদি বলি, সেটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সংযোজন পলিমার, আর একটা হচ্ছে যুত পলিমার। সংযোজন পলিমার কারা? আমরা বলছি পলিথিন, PVC, পলিপ্রোপিন, এগুলো হচ্ছে সংযোজন পলিমার। আর ঘনীভবন পলিমার হলে নাইলন 6:6। আবার আমরা এই যে উৎসের ভিত্তিতে যদি বলি, 2 ধরনের, একটা হচ্ছে কৃত্রিম পলিমার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। এগুলো সবগুলো কৃত্রিম পলিমার। আর প্রাকৃতিক পলিমার হলে যেমন তোমাদেরকে বললাম প্রোটিন, তারপর হলো সেলুলোজ, স্টার্চ, হ্যাঁ, তারপর আমাদের বিভিন্ন রকম রাবার, এগুলো হচ্ছে কি সবগুলো কি প্রাকৃতিক পলিমার আর কি। হ্যাঁ, এখন প্লাস্টিক নিয়ে যদি কথা বলি, প্লাস্টিকটা অবশ্য একটা আলাদা বিষয়। আমাদের এই প্লাস্টিক জিনিসটা ব্যবহার হয় না কোথায় বলো? হ্যাঁ, যদিও পরিবেশের জন্য ক্ষতিকারক, কিন্তু আধুনিক সভ্যতায় প্লাস্টিকের কোনো অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই প্লাস্টিকটা, আমরা প্লাস্টিক শব্দটা এসেছে প্লাস্টিকস থেকে এসেছে। তো প্লাস্টিক শব্দটা এসেছে প্লাস্টিকস, প্লাস্টিকস শব্দটা থেকে এসেছে, যা শব্দটা হচ্ছে যা গলানো যায়, যা গলানো যায়। আমরা বিভিন্ন শেপের বিভিন্ন রকম প্লাস্টিক ইউজ করি আর কি। হ্যাঁ, তো প্লাস্টিক নিয়ে তো আসলে এক লাইনে বলা পসিবল না, কারণ আমরা সব জায়গায় প্লাস্টিক ইউজ করছি আর কি। হ্যাঁ, নিত্য ব্যবহার যে একদম প্লাস্টিকের চেয়ার টেবিল থেকে শুরু করে প্লাস্টিক দিয়ে বানানো হয় নাকি। তবে এটার একটা ডেঞ্জারাস ব্যাপার হলো, এই প্লাস্টিকগুলো কিন্তু কোটি কোটি বছর মাটির নিচে থাকলেও কিন্তু এটাগুলো নষ্ট হবে না। তো দেখা গেল এগুলো যেহেতু ক্ষয় হয় না বা নষ্ট হয় না, তাহলে এটা কিন্তু প্রাকৃতিকভাবে একটা বিপর্যয় সৃষ্টি হবে সামনে হয়তো। এই জন্য এগুলো ব্যবহার যত সম্ভব কমানো ভালো, ঠিক আছে। সো প্লাস্টিক নিয়ে এখানে এত বেশি কথা বলার দরকার নাই, জাস্ট MCQ হিসেবে আসে প্লাস্টিক শব্দটা কোথা থেকে আসে, প্লাস্টিকস শব্দ থেকে এসেছে।
গ্রিক শব্দ, ঠিক আছে। সো পলিমার আর আমরা পলিমার আর প্লাস্টিক নিয়ে এত বেশি আর কথা বলবো না, সেগুলো বেসিক্যালি আমাদের খ নম্বরের জন্য আসে বা অনুধাবনমূলকের জন্য আসে আর কি। হ্যাঁ, সো আমরা দেখতে দেখতে প্রায় 16টা লেকচার কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট অর্থাৎ যারা খনিজ সম্পদ জীবাশ্ম এই লেকচারটা একদম শুরু থেকে এতটুকু পরিমাণ ক্লাস করবা, তাদের আসলে এই চ্যাপ্টার নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। আমরা সামনের লেকচারগুলোতে ইনশাআল্লাহ সিকিউ নিয়ে সলভ করা শুরু করবো, আশা করি তোমরা থাকবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।